সবাইকে শুভ সন্ধ্যা। অত্যন্ত আনন্দের সংবাদ, ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যে আমাদের দ্বিতীয় দফার যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে সেটা আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন। আর ইতিপূর্বে আমাদের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষিত হয়েছে। যেহেতু আমাদের দ্বিতীয় দফার প্রার্থী তালিকার কিছু ঘোষণা বাকি ছিল, সেই জন্য আমরা অপেক্ষা করছিলাম দ্বিতীয় দফার তালিকা আসার জন্য। ইতিমধ্যে আমাদের সাংগঠনিক জেলার 7টি বিধানসভার 7 জন প্রার্থী ঘোষিত হয়েছে। আজকে আমরা এই বিষয়ে আপনাদেরকে ডেকেছি যে ইতিমধ্যেই আমাদের বহরমপুরের যে বর্তমান বিধায়ক কাঞ্চন মৈত্র, সুব্রত মৈত্র, বেলডাঙ্গায় ভরত ঝাওর, রেজিনগর বাপন ঘোষ, নদা রানা মণ্ডল, এই 4 জন প্রার্থী আগেই ঘোষণা হয়েছিল। আর আজকে বড়োয়া সুপেন বাগদি, কান্দি গার্গী দাস ঘোষ এবং ভরতপুর শ্রীমতী অনামিকা ঘোষ, এই 3 জন প্রার্থী আজকে ঘোষিত হয়েছে। এই মোট 7 জন প্রার্থী আমাদের জেলা থেকে সামনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য ঘোষিত হয়েছে। আর আমি বিশেষ করে অত্যন্ত আনন্দিত, আমাদের জেলার সুপারিশ মতো আমাদের যে প্রস্তাব ছিল সেই প্রস্তাবের সঙ্গে সর্বসম্মতভাবে রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব সমস্ত প্রার্থী তালিকায় তাদের সিলমোহর দিয়েছে। সেই জন্য এবং রাজ্য কেন্দ্রীয় নেতৃত্বকে আমি আমার জেলার পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আজকে আমার বাম দিকে শ্রীমতী গার্গী দাস ঘোষ এবং ডান দিকে শ্রীমতী অনামিকা ঘোষ, তারা আমার দুপাশে বসে আছেন এবং যারা আজকে নেই তারা অনেক দূরে বাড়ি এবং কাঞ্চন মৈত্র আজকে প্রচারে ব্যস্ত আছেন। আগামী কালকেই আমরা সমস্ত প্রার্থীকে ফের একবার ডাকবো, ডেকে সবার সামনে আমরা একযোগে আপনাদেরকে হাজির করব এবং সংঘবদ্ধভাবে টিএমসি এর বিরুদ্ধে লড়াই করবার জন্য আমাদের পছন্দসই যেমন প্রার্থী আমরা চেয়েছিলাম তেমন প্রার্থী আমরা চেয়েছি। এবং এই নির্বাচন যুদ্ধে আমরা প্রথমে ভেবেছিলাম আমরা এই জেলায় হয়তো 2-3টে আসন পাবো, কিন্তু নতুন যে প্রার্থী তালিকা আমরা পেয়েছি সেই প্রার্থী তালিকা পাওয়ার পর আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী যে এই জেলায় আমরা অন্তত পক্ষে 5টি আসন এবার জয়ের জন্য আমরা মুখিয়ে আছি, অপেক্ষা করছি। এবং এই সামনের যে নির্বাচন সেই নির্বাচনে আমরা নিশ্চিত যে পশ্চিমবঙ্গে যে সরকার গঠন হতে চলেছে সেই সরকারে আমাদের সাংগঠনিক জেলা থেকে অন্তত 5 জন বিধায়ক প্রতিনিধিত্ব করবেন এবং আমি বহরমপুর জেলা সাংগঠনিক জেলা সভাপতি হিসাবে আমি মুখিয়ে আছি সেই মুহূর্তের জন্য যেদিন ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় সরকার গঠন করবে আর আমাদের জেলা থেকে অন্তত পক্ষে 5 জন বিধায়ক সেই বিধানসভায় প্রতিনিধিত্ব করবে। উল্লেখযোগ্য কোন কোন বিষয়, যেমন কান্দি আছে, বড়োয়া আছে, অন্যান্য জায়গা, সেখানে কিছু বিষয় রয়েছে, সেগুলো কোনগুলো তুলে ধরবেন আপনারা প্রচারে? আপনারা জানেন যে আমাদের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার আগেই আমাদের একটা প্রক্রিয়া ছিল চার্জশিট। যে সমস্ত বিধানসভায় বিরোধী এমএলএ রয়েছে তাদের যে 5 বছরে দলের প্রতি তাদের যে প্রতিশ্রুতি মানুষের উদ্দেশ্যে ছিল তারা কোনটি পালন করেছেন এবং করেননি তার তালিকা করে আমরা প্রেস মিট করে আমরা জানিয়েছিলাম যে কোন কোন বিধানসভায় তাদের যে ব্যর্থতা সেইগুলো কি রয়েছে। যেমন বহরমপুর বিধানসভার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে বহরমপুর বিধানসভার যে বিধায়ক কাঞ্চন মৈত্র, তিনি যেহেতু আমাদের এমএলএ এবং পশ্চিমবঙ্গের সরকার যেহেতু টিএমসি, সেহেতু শুধুমাত্র এমএলএ ফান্ডের টাকা ছাড়া আমরা সরকারের কাছ থেকে কোনো সহযোগ পাইনি। সেই জন্য আমরা এক্ষেত্রে যে লক্ষ্য রেখেছিলাম সে তার সামান্যই পূরণ করতে পেরেছি, তার কারণ এমএলএ ফান্ডিং ছাড়া কোনো ফান্ডিং আমাদের জন্য ছিল না। কিন্তু বাকি যে 6টি বিধানসভাতে টিএমসির এমএলএ ছিল, তাদের যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি পূরণের তারা ব্যর্থ হয়েছে। যেমন আমরা বেলডাঙ্গা ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করেছি, কদিন আগে আপনারা খেয়াল করেছেন বেলডাঙ্গার যেটা মেজর সমস্যা সেটা হচ্ছে বেলডাঙ্গাতে কিছু হলেই এমন একটা পরিস্থিতি সেখানে তৈরি হয় যে এখানে পশ্চিমবাংলায় যে একটি সরকার আছে, এখানে যে পুলিশ আছে, প্রশাসন আছে, এক্ষেত্রে আমরা কোনো সময় তার নমুনা পাইনি। কিছু হলেই বেলডাঙ্গাতে অবরোধ, ভাঙচুর, আগুন, এইটা বেলডাঙ্গার মানুষ বরাবর দেখে এসেছে। এবং তার কারণ হচ্ছে একটাই
যে ভারতীয় জনতা পার্টি এখানে তার শক্তি বৃদ্ধি করছে, আর টিএমসি উপলব্ধি করেছে যে ভারতীয় জনতা পার্টি শক্তি বৃদ্ধি করছে, সেক্ষেত্রে সে তার ভেদভাব রাজনীতিকে আরো উস্কে দিয়ে একটা সম্প্রদায়ের মানুষকে তারা সমবেত করে নির্বাচন যুদ্ধে জয়লাভ করবার জন্য বিশেষ করে তারা ট্রেনে আগুন লাগাচ্ছে, বিভিন্ন এমন এমন ঘটনা ঘটাচ্ছে যাতে মানুষ পোলারাইজড হয়, যাতে সংখ্যায় আধিক্যের শক্তি নিয়ে তারা যাতে জয়লাভ করতে পারে, সেই জন্য তারা সেদিকে মনোনিবেশ করছে। অথচ বেলডাঙাতে আরো অনেক ইস্যু রয়েছে, যে বেলডাঙাতে যে দীর্ঘদিন ধরে যে যানজটের সমস্যা, যে জমি না পাওয়ার ফলে যে দীর্ঘদিন থেকে যে 4 লেনের যে রাস্তার কাজ বন্ধ হয়েছিল, যে রাজ্য সরকার তাল বানানোর জন্য সেই কাজ হতে দেরি হয়েছে। বেলডাঙাতে আরো অনেক উন্নয়নমূলক কাজ যেগুলো হওয়ার ছিল সেগুলো হতে পারেনি, এবার আমরা সেগুলো করব। পাশে যে রেজিনগর বিধানসভার ক্ষেত্রেও হুমায়ুন কবির ভরতপুরের এমএলএ, এবং রেজিনগর ক্ষেত্রে গত বছর রামনবমী উপলক্ষে যে বিশৃঙ্খলা ওখানে হয়েছে, এবং প্রত্যেকটা জায়গায় মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থেকে শুরু করে সমস্ত যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, সেই বিশৃঙ্খলা দমন হবে পশ্চিমবাংলা সরকার গঠন করলে। আর বড়ার যে বড়া বিধানসভাতে জীবন কৃষ্ণ সাহা তো এখনো জেলেই আছে। আমাদের বহরমপুরের ক্ষেত্রে আমাদের নির্বাচন যুদ্ধে জয়লাভ করবার জন্য আমাদের অত্যন্ত সহজ করে দিয়েছে যে টিএমসির অপকর্ম। জীবন কৃষ্ণ সাহা এখনো জেলে, সুতরাং বড়োয়া নিয়ে আমাদের কিছু বলারই দরকার না, শুধু জীবন কৃষ্ণ সাহার দিকে দেখিয়ে দিলেই হবে। আজকে অপূর্ব সরকার ডেভিড কান্দির ক্ষেত্রে তিনি ওখান থেকে একটা প্রেস মিট করে জানিয়েছেন যে কেন্দ্র সরকার নাকি খোলা বাজারে পেট্রোল এবং ডিজেল বিক্রি করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। তিনি এটার অপব্যাখ্যা করেছেন। কেন্দ্র সরকার এই ধরনের কোনো নিষেধাজ্ঞা জারি করেনি, তিনি তার অপব্যাখ্যা করছেন। কেন্দ্রীয় সরকার শুধু বলেছেন যে পেট্রোলিয়াম এবং ডিজেল এই দুটো জিনিস বিক্রয়ের ক্ষেত্রে সেফটি অ্যান্ড সিকিউরিটি যে মেজার্স যে অবলম্বন করা দরকার, সেটা তামিলনাড়ুর একটা পেট্রোল পাম্প সেটা অবলম্বন করেনি বলে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। সেই জন্য সেফটি এবং সিকিউরিটি মেনে যে কন্টেইনারে পেট্রোল ডিজেল বহন করা উচিত, সেইটা যেন পেট্রোল পাম্পগুলো লক্ষ্য করে সেইভাবে যেন সেগুলো তারা বিক্রয় করে, এইটা তারা বলেছে। এবং সেইটাকে অপব্যাখ্যা করছেন টিএমসির এখানকার যে জেলা প্রেসিডেন্ট অপূর্ব সরকার ডেভিড। এইভাবে তিনি মানুষকে বিভ্রান্ত করছেন ভোটের পূর্বে, শুধুমাত্র অপব্যাখ্যা করে তারা নির্বাচন যুদ্ধে জয়লাভ করতে পারবেন না। ভরতপুর বিধানসভার ক্ষেত্রে আমরা দেখেছি সেখানে এতদিন পর্যন্ত যে ক্রিমিনাল এবং গুন্ডাগর্দি চলেছে, গত কান্দিতে এসআর এর সময় 7 নম্বর ফর্ম ফিল আপ করার সময় আমরা দেখেছি কান্দিতে যে বিশৃঙ্খলা টিএমসির লোকেরা করেছে, এবং এসআর পরবর্তী ক্ষেত্রে ভরতপুর, কান্দি, বড়োয়া সহ সমস্ত বিধানসভায় বাংলাদেশি রোহিঙ্গারা যেভাবে ভোটার লিস্ট থেকে বাদ চলে গেছে, তাতে তৃণমূল কংগ্রেস নির্বাচনের আগেই ধরাশায়ী হয়ে গেছে, তারা শুয়ে পড়েছে। নির্বাচনের লড়াই তো অনেক দূরের কথা, তারা বুঝতে পেরেছে নির্বাচনের আগে তারা এবার মুর্শিদাবাদের বহরমপুর সাংগঠনিক জেলায় খাড়া। তার উত্তরে কি বলবেন? মমতা ব্যানার্জি যদি নন্দীগ্রামে দাঁড়িয়ে যদি বহিরাগত না হয়, তাহলে অনামিকা ঘোষ ভরতপুরে দাঁড়িয়ে বহিরাগত হবে না, গার্গী দাস ঘোষও বহিরাগত হবে না। বিজেপি অল ইন্ডিয়া পার্টি নরেন্দ্র মোদী যদি বহরমপুর লোকসভাতে দাঁড়ায়, কেউ বলবে না বহিরাগত। বহিরাগত একমাত্র তারা বলে যারা এই দেশকে নিজের দেশ মনে করে না। ওইখান থেকে লোকেলেই কেউ যারা বহিরাগত বলে, এটা অত্যন্ত অন্যায় কথা, ওটা কটূক্তি। এটা এই ধরনের মন্তব্য কারোর পক্ষে শোভনীয়। তাছাড়া এরা জেনারেল সেক্রেটারি, দিদি কান্দি বিধানসভার ইনচার্জ, আমরা গোটা জেলার দেখভাল আমরা করছি, গোটা জেলার আমরা নেতৃত্ব দিচ্ছি। সেখানে কে কোথায় প্রার্থী হবে, কেন্দ্রীয় নেতৃত্ব, জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব সেখানে ঠিক করছে। আমাদের বহিরাগত কোনো প্রশ্ন নেই। এটা নয় যে গুজরাট থেকে এনে প্রার্থী করা হয়েছে, কর্ণাটক থেকে এনে প্রার্থী করা হয়েছে। ভারতের সংবিধান মেনে, নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে যারা যেখানে প্রার্থী হতে পারে তাদেরকে সেখানে করা হয়েছে, বহিরাগতের কোনো প্রশ্ন নেই। বরং ওরা ভয় পেয়েছে, ওরা যারা ওখানকার যারা ভূমিপুত্র বলছে, ভূমিপুত্ররা ভূমিতে থেকে ওখানকার যারা ভূমিপুত্র ভূমিপুত্রী, ওইখানকার যারা অধিবাসী, তাদেরকে যেভাবে চিট করেছে, এতদিন ধরে ঠকিয়েছে, তারা মানুষকে ঠকিয়ে টাকা পয়সা নিয়ে চুরি করে তছরূপ করে এখন জেলে গিয়ে বসে থেকে তারা বাইরের লোককে বলবে বহিরাগত, এটা ওইখানকার লোকেরাই জবাব দেবে। ভূমিপুত্র নাকি যারা জেলা নেতৃত্ব দিচ্ছে এতদিন ধরে, তারা লড়াই করতে কাকে তারা বেছে নেবে সামনে নির্বাচনে, জনতাই ঠিক করে নেবে। আমার 69 ভরতপুর বিধানসভা। দেখুন, প্রথম কথা, আমি প্রতিদ্বন্দ্বিতা করছি, কিন্তু আমার প্রতিদ্বন্দ্বী কাউকে আমি দেখতে পাচ্ছি না। এই কারণে, এটা এবারের যে যুদ্ধ, যে রণনীতি সেজেছে, এটা হচ্ছে ধর্মযুদ্ধ। এই ধর্ম হচ্ছে ধর্মের সাথে অধর্মের লড়াই। আর আমি নিজেকে মানে আমাদের ভারতীয় জনতা পার্টি মহিলা প্রার্থী দিয়ে আমি নিজেকে মা দুর্গার, মা কালীর আমি মনে করছি তাদেরই অংশ। তো এই ধর্মের যুদ্ধে জয়ী আমি হব, এটুকু নিশ্চিত। আর প্রতিশ্রুতি বলতে, দেখুন, আপনারা প্রত্যেকবারই জানেন, আপনারা ভালো মতো জানেন, নেতারা আসে,
প্রত্যেকবার ভরতপুরের সেন্টিমেন্ট নিয়ে নেতারা তাদের ভোট নেয়, কিন্তু সেই ভোটের পর তারা কোনো প্রতিশ্রুতি মানে তারা রাখে না। আমি বলতে চাইছি, আমি বিধায়িকা হওয়ার পর ভরতপুরের সবার প্রথমে যে লোহাদহ ঘাট, সেই ঘাটের সমস্যা আমি মেটাবোই, কারণ প্রত্যেকবার এটাই আমার প্রথম কাজ হবে বিধায়িকা হওয়ার পর, কারণ প্রত্যেকবার এই ইস্যুতেই নেতারা ভোট চায় এবং ভোট নেয়, কিন্তু সেই প্রতিশ্রুতি তারা রাখতে পারে না। তারপর হচ্ছে পরিযায়ী শ্রমিক, ভরতপুরে প্রচুর মানে ছেলেরা আজকে বাইরের রাজ্যে তারা কাজ করতে যায়। আমি বলতে চাইছি এই তারা ভরতপুরের সাধারণ মানুষকে বলতে চাইছি, মানে ঘরের ছেলে ঘরে ফিরবে। আমি বিধায়িকা হওয়ার পর এই বাংলায় কর্মসংস্থান হবে, এই ভরতপুরে কর্মসংস্থান হবে। আর ওখানকার রাস্তাঘাটের বেহাল অবস্থা, সেই রাস্তাঘাট উন্নয়নের নাম করে যে অনুন্নয়নের প্রতিচ্ছবি, সেটাকে পাল্টে ফেলবো। এবং আমি যেহেতু মহিলা, সেখানকার মহিলাদের কি করে আরো বেশি উন্নত শিক্ষা ব্যবস্থা, কলেজ, সেটার জন্য আমি চেষ্টা করব, এবং যে বেহাল স্বাস্থ্য ব্যবস্থা, সেটার জন্য আমি চেষ্টা করব, মানে আমি করব আর কি। আমার নাম অনামিকা ঘোষ। প্রতিশ্রুতি বলতে, কাঁদির যেহেতু আমি ইনচার্জ, আমি 6 মাস ধরে ওখানে কাজ করবার সুযোগ পেয়েছি। কাঁদিতে আমি দেখেছি মানুষ শুধুমাত্র একটা পরিবারকে মানে সামনে রেখে ওখানে ভয়ে কেউ কোনো কথা বলতে পারে না। ডেভিড সরকার এবং তার তথাকথিত ভাই, যিনি ওখানকার চেয়ারম্যান, এরা এই দুইজনের ভয়ে ওখানকার কোনো মানুষ কোনো কথা বলতে পারে না। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আগামী নির্বাচনে যদি আমরা ওখান থেকে জয়ী হতে পারি, এবং জয়ী হব এটা নিশ্চিত, জয়ী হলে ওখানকার মানুষরা নির্ভীকভাবে একদম সঠিক কথা, যদি আমাদের ভুল হয় সেটাও বলবে, যদি আমরা সঠিক কাজ করি তাহলে তারা নির্বিঘ্নে বলতে পারবে, কোনো ভয়ের কোনো কারণ থাকবে না, প্রথমত। দ্বিতীয়ত, কাঁদি একটা বর্ধিষ্ণু শহর এবং বর্ধিষ্ণু মানুষের বসবাস, কিন্তু আস্তে আস্তে সেসব মানুষরা কাঁদি ছেড়ে বাইরে চলে যেতে বাধ্য হচ্ছে। বাইরে অনেকে চলে গেছে, তাদের বাসস্থান ওখান থেকে বদল করে নিয়ে চলে গেছে। এরা কেন যাচ্ছে? কারণ কাঁদি সহ চারপাশে কোথাও এদের কাজ করবার কোনো জায়গা নেই, কোনো প্রেক্ষিত নেই, যার কারণে তারা বাইরে চলে যেতে বাধ্য হচ্ছে। এই জায়গাটাই আমি সেই সব মানুষগুলোকে, তাদের পরিবারকে প্রতিশ্রুতি দিতে চাই যে আগামী দিনে যদি বিজেপি সরকার আসে এবং আমরা জিতি, তাহলে সেখানে তারা আবার স্বস্থানে স্ববাসস্থানে এসে তারা রোজগার করে তাদের পরিবার পরিজনকে তারা প্রতিপালন করতে পারবে। এছাড়াও আরও একটা প্রতিশ্রুতি আমি দিতে চাই, প্রতিশ্রুতি নয়, আমি আশ্বস্ত করতে চাই যে কাঁদির দীর্ঘদিনের একটা দাবি ছিল যে ওখানে কোনো রেলওয়ে লাইন অথবা কোনো রেলের কোনো যোগাযোগ নাই। তাদের ট্রেন ধরতে গেলে হয় তাদের চৌরিগাছা, তাও সমস্ত ট্রেন থামে না, এবং অন্যান্য জায়গায় তাদের বহরমপুরে আসতে হয়। তো আমি চেষ্টা করব যদি জিতি এবং পশ্চিমবঙ্গে যদি বিজেপি সরকার এবং ডবল ইঞ্জিন সরকার আসে, তাহলে কাঁদিতেও যেন আমরা একটা রেলওয়ে সার্ভিস সুবিধা পাই, তার চেষ্টাটা আমি অবশ্যই করব। কাঁদির ক্যান্ডিডেট হওয়াটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে দল আমাকে এই সুযোগটা দিয়েছে যে কাঁদির মানুষের হয়ে লড়াই করবার এবং কিছু বলবার। এইটা আমার খুবই গর্বের মনে বলে হচ্ছে। কাঁদির জনগণের কাছে আমার নিজেকে প্রতিষ্ঠিত করা এবং কাঁদির মানুষকে আমার যাতে বিশ্বাস অর্জন করতে পারে কাঁদির মানুষ আমার উপরে, আমি সেই চেষ্টাটা করব, এবং আমার দলকে আমি একটা বিধায়িকা আমি উপহার দেব। অবদান পাতি বলতে, এখানে যেহেতু তৃণমূল আমাদের বিরোধী সরকার, মানে আমাদের দেশ রাজ্যে সরকার, এবং ওখানে জেলা সভাপতি যিনি আছেন তিনি ওখানকার জনপ্রতিনিধি, কাজেই আমার স্বাভাবিকভাবে এখানে আমার প্রতিদ্বন্দ্বী নিকটতম হবে ডেভিড সরকার, যিনি ওখানকার বিধায়ক তৃণমূল। কাঁদি বিধানসভায় যে নেক্সাস চলছে, এমএলএ চেয়ারম্যান, এদের এই নেক্সাসটা ভাঙবার উদ্দেশ্যে প্রথমত আমরা
লড়াইটা শুরু করেছি, কাঁদির মানুষ নয়, সারা পশ্চিমবঙ্গের মানুষ একটা বিকল্প চাইছে। আমরা সেই বিকল্প হয়ে উঠতে পেরেছি এবং তার প্রতিফলন আমরা ভোটের বাক্সে দেখতে পাবো। আত্মবিশ্বাস 100%, কারণ কাঁদির মানুষ একটা বিকল্প অনেক দিন থেকে খুঁজছে এবং আমার মনে হয় মানুষ এবার ভয় ভেঙে বাইরে বেরিয়ে এসে আমাদেরকে জয়লাভ করাবেই। এই যে চুরিতে বালি পাচার থেকে শুরু করে বিভিন্ন রকম দুর্নীতি রয়েছে, সেই বিষয়ে কি বলবো? চুরি, জোচুরি, বালি পাচার, কয়লা পাচার এইসবের টাকার জন্যই তো আজকে অধিকাংশ মন্ত্রী জেলের মধ্যে, আর নইলে কিছু মানুষ বেলে। এটা সকলে দেখছে, গোটা পশ্চিমবঙ্গ দেখছে, শুধু আমি নয়। আমার উদ্দেশ্য হচ্ছে কাঁদিকে নিরস্ত করা, এই ভোটের বাক্সে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আমাদেরকে জেতানো, আমাকে জেতানো। এটা কাঁদির মানুষের ওপরেই ছেড়ে দিলাম, আমি তাদের হয়ে লড়াই করছি। আমি চাই কাঁদির মানুষ নির্ভয়ে নির্বিঘ্নে ভোটের বাক্সে তার এর অধিকার যেন তারা প্রয়োগ করে এবং আমি জিতবো, এটা নিশ্চিত। এই বিকল্প হয়ে উঠতে পারবো, এটাও আমি নিশ্চিত। আমার নাম গার্গী দাস ঘোষ, আমি 68 কাঁদি বিধানসভার ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি।